ইতিহাস পাঠ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমরা চলে এসেছি ক্লাস 9-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2024-এর রায় ও মার্টিন ইতিহাস প্রশ্নবিচিত্রার মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্রে। 1-এর দাগের 1, ভিয়েনা সম্মেলনে যোগ দেননি, এটি হবে অপশান বি, লুই ব্ল্যাঙ্ক। 2, ইউরোপে বিপ্লবের বছর বলা হয়, এটি হবে অপশান বি, 1848 খ্রিস্টাব্দকে। 3, ইয়ং ইটালি প্রতিষ্ঠা করেছিলেন, এটি হবে অপশান এ, ম্যাথসিনি। 4, ইংল্যান্ডের শিল্প বিপ্লবের পরিপ্রেক্ষিত তৈরি করেছিল, এটি হবে অপশান সি, বৈজ্ঞানিক আবিষ্কার। 5, দাস ক্যাপিটাল লিখেছিলেন, এটি হবে অপশান ডি, কার্ল মার্কস। 6, বলকান অঞ্চলের অন্তর্ভুক্ত ছিল, এটি হবে অপশান বি, গ্রিস। 7, রাশিয়ার পার্লামেন্টের নাম, এটি হবে অপশান এ, ডুমা। 8, 14 দফা নীতি ঘোষণা করেন, এটি হবে অপশান সি, উড্রো উইলসন। 2-এর দাগের এ 1, কার্লসবার্গ ডিগ্রি কে জারি করেন, এটি হবে প্রিন্স মেটারনিক। 2, সুয়েজ খাল কেন খনন করা হয়েছিল, এটি হবে লোহিত সাগর ও ভূমধ্যসাগরকে যুক্ত করার জন্য সুয়েজ খাল খনন করা হয়েছিল। 3, কোন দেশ চীনে উন্মুক্ত দ্বার নীতির প্রস্তাব করে, এটি হবে আমেরিকা। বি, সত্য বা মিথ্যা নির্ণয় করো। 1, জার্মানির ঐক্য প্রতিষ্ঠায় ভূমিকা নিয়েছিলেন গ্যারিবল্ডি, এটি মিথ্যা। 2, স্পিনিং জেনি আবিষ্কার করেছিলেন হারগ্রিভস, এটি সত্য। 3, 1929 খ্রিস্টাব্দে ইউরোপে মহামন্দা দেখা দেয়, এটি সত্য। সি, 1, বিবৃতি ভারতে ব্রিটিশ উপনিবেশ তৈরি করা হয়েছিল, এটি হবে ব্যাখ্যা এ, শিল্প বিপ্লবের জন্য দরকারি কাঁচামাল সংগ্রহের জন্য। 2, 1919 খ্রিস্টাব্দে জাতিসংঘ প্রতিষ্ঠা হয়েছিল, এটি হবে ব্যাখ্যা বি, বিশ্বশান্তি প্রতিষ্ঠার জন্য। বিভাগ গ, 3-এর দাগের 1-এর প্রশ্নটি হলো রিসর্জিমেন্টো কি? উত্তরটি হলো রিসঅর্গিমেন্টো বা রিসর্জিমেন্টো কথাটির অর্থ হলো নবজাগরণ। বৈদেশিক শাসন ও শোষণে অতিষ্ঠ ইতালিবাসী 1830 থেকে 48 খ্রিস্টাব্দে এক প্রতিরোধ আন্দোলন গড়ে তোলে, যার লক্ষ্য ছিল বিদেশি শাসন থেকে মুক্তি ও সংস্কারমূলক শাসন ব্যবস্থার প্রবর্তন করা। এর ফলে ইটালির ভাবজগতে এক আলোড়নের সৃষ্টি হয়। এই আলোড়নই হলো ইটালির ইতিহাসে রিসঅর্গিমেন্টো বা রিসর্জিমেন্টো নামে পরিচিত। এই প্রশ্নটি তোমরা ভালোভাবে দেখে নেবে। 3-এর দাগের 2-এর প্রশ্নটি হলো জোলভেরাইন কাকে বলে? উত্তরটি হলো জোলভেরাইন হলো একটি শুল্ক সংঘ। এটি 1819 খ্রিস্টাব্দে জার্মান অর্থনীতিবিদ ম্যাজেনের উদ্যোগে এবং প্রাশিয়ার নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছিল। বিভিন্ন জার্মান রাজ্যগুলিতে যে বিভিন্ন ধরনের আমদানি রপ্তানি শুল্ক চালু ছিল তা দূর করার জন্য এই শুল্ক সংঘ প্রতিষ্ঠিত হয়েছিল। 1850 খ্রিস্টাব্দের মধ্যে সব জার্মান রাজ্য এর অন্তর্ভুক্ত হয়েছিল। জোলভেরাইন জার্মানির ঐক্য আন্দোলনের পটভূমি রচনা করেছিল। এই প্রশ্নটি তোমরা ভালোভাবে দেখে নেবে। 3-এর দাগের 3-এর প্রশ্নটি হলো ফ্যাক্টরি প্রথা বলতে কি বোঝো? উত্তরটি হলো শিল্প বিপ্লবের ফলে ইউরোপের বিভিন্ন দেশে বৃহৎ শিল্প কারখানা গড়ে ওঠে। এইসব কলকারখানায় যান্ত্রিক প্রযুক্তি ব্যবহার করে শিল্প উৎপাদনের গুণগত ও পরিমাণগত ব্যাপক উন্নতি ঘটানো সম্ভব হয়। বৃহৎ কারখানা ভিত্তিক এই ব্যবস্থাই ফ্যাক্টরি প্রথা নামে পরিচিত। শিল্প বিপ্লবের ফলে এই ফ্যাক্টরি প্রথার উদ্ভব হয়। এই প্রশ্নটি তোমরা ভালোভাবে দেখে নেবে। 3-এর দাগের 4-এর প্রশ্নটি হলো শিল্প বিপ্লবের সময় ইংল্যান্ডকে কেন বিশ্বের কারখানা বলা হতো? উত্তরটি হলো পৃথিবীর ইতিহাসে ইংল্যান্ডে প্রথম বস্ত্রবয়ন ও অন্যান্য শিল্পের ক্ষেত্রে শিল্প বিপ্লব ঘটে। কারখানায় উৎপাদিত দ্রব্যকে ইংল্যান্ড সমগ্র বিশ্বের বাজারজাত করতে তৎপর হয়। সেই জন্য ঐতিহাসিক ফিশার ইংল্যান্ডকে বিশ্বের কারখানা বলেছেন। এই প্রশ্নটি তোমরা ভালোভাবে দেখে নেবে। 3-এর দাগের 5-এর প্রশ্নটি হলো সেরেজোভা হত্যাকাণ্ড কি? উত্তরটি হলো 1914 খ্রিস্টাব্দের 28শে জুন অস্ট্রিয়ার যুবরাজ ফ্রান্সিস ফার্দিনান্দ ও তাঁর পত্নী সোফিয়া বসনিয়ার রাজধানী সেরাজেভো পরিদর্শনকালে এক সার্ব আততায়ীর হাতে নিহত হন। এই হত্যাকাণ্ডেই সেরেজোভো হত্যাকাণ্ড নামে পরিচিত। এই হত্যাকাণ্ডের জন্য অস্ট্রিয়া সার্বিয়াকে দায়ী করে এক চরমপত্র পাঠায়। সার্বিয়া এই দাবি মানতে অস্বীকার করলে অস্ট্রিয়া সার্বিয়া আক্রমণ করে এবং প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। এই প্রশ্নটি তোমরা ভালোভাবে দেখে নেবে।
তিনের দাগের ছয়ের প্রশ্নটি হলো হুভার মোরাটোরিয়াম বলতে কী বোঝো? উত্তরটি হলো আমেরিকা যুক্তরাষ্ট্র প্রথম বিশ্বযুদ্ধে বিধ্বস্ত জার্মানিকে ঋণ দিত, কিন্তু 1929 খ্রিস্টাব্দে সৃষ্ট অর্থনৈতিক মন্দার জন্য আমেরিকার পক্ষে জার্মানিকে ঋণ দেওয়া অসম্ভব হয়ে পড়ে। ফলে জার্মানি ঋণ না পেয়ে মিত্রপক্ষকে ক্ষতিপূরণ দিতে পারে না। আবার মিত্রপক্ষের রাষ্ট্রগুলি আমেরিকার ঋণ শোধ করতে অপারগ হয়। এই অবস্থায় আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হুভার 1931 খ্রিস্টাব্দের 20 জুন ঘোষণা করেন যে 1931 খ্রিস্টাব্দের 1 জুলাই থেকে আগামী 1 বছর কোনো দেশকে তার ঋণ শোধ করতে হবে না। একেই হুভার মোরাটোরিয়াম বা হুভার স্থগিতাকরণ বলা হয়। এই প্রশ্নটি তোমরা ভালোভাবে দেখে নেবে। বিভাগ ঘ 4-এর দাগের 1-এর প্রশ্নটি হলো টিকা লেখ ভিয়েনা সম্মেলন। উত্তরটি হলো নেপোলিয়নের পতনের পর 1815 খ্রিস্টাব্দে বিক্ষিপ্ত ইউরোপের পুনর্গঠনের জন্য ইউরোপের রাষ্ট্রনেতাগণ অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা শহরে সমবেত হয়েছিলেন। এটি ইতিহাসে ভিয়েনা সম্মেলন নামে খ্যাত। সম্মেলনের প্রধান নেতৃবৃন্দ। ভিয়েনা সম্মেলনে ইউরোপের সমস্ত রাষ্ট্রের প্রতিনিধি অংশগ্রহণ করলেও অস্ট্রিয়া, প্রাশিয়া, রাশিয়া ও ইংল্যান্ড এই 4টি রাষ্ট্র প্রধান ভূমিকা পালন করেছিল। চার প্রধান বা বিগ ফোর নামে পরিচিত এই 4টি দেশের নেতৃত্ব দিয়েছিলেন অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী মেটারনিখ, প্রাশিয়ার সম্রাট ফ্রেডারিক উইলিয়াম, রাশিয়ার জার প্রথম আলেকজান্ডার এবং ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ক্যাসেলরি। উদ্দেশ্য। ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্য ছিল 1. রাজনৈতিক ক্ষেত্রে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে পারস্পরিক বন্ধুত্ব স্থাপন করা। 2. ইউরোপে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা। 3. এই আন্দোলনের প্রকৃত উদ্দেশ্য ছিল ফ্রান্সের শক্তি নিয়ন্ত্রণ করা ও ইউরোপে ফরাসি বিপ্লবের আগের অবস্থা ফিরিয়ে আনা। সম্মেলনের গৃহীত নীতি। দীর্ঘ আলাপ আলোচনার পর এই সম্মেলনে 3টি নীতি গৃহীত হয়েছিল। 1 নম্বর ন্যায্য অধিকার নীতি, 2 নম্বর ক্ষতিপূরণ নীতি ও শক্তিসাম্য নীতি। এই প্রশ্নটি তোমরা ভালোভাবে দেখে নেবে। 4-এর দাগের 2-এর প্রশ্নটি হলো যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের সঙ্গে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের সম্পর্ক বিশ্লেষণ করো। উত্তরটি হলো পরিবহন ব্যবস্থা। ইউরোপীয় রাষ্ট্রগুলির মধ্যে সর্বপ্রথম ইংল্যান্ডে শিল্প বিপ্লব সংঘটিত হয়। শিল্প বিপ্লবকে কেন্দ্র করে পুঁজিবাদের উত্থান হয়, যা ঔপনিবেশিকতার প্রসারে সাহায্য করেছিল। কোনো দেশের শিল্প কাঠামোর পরিবর্তন আনার জন্য সেই দেশের অর্থনৈতিক কাঠামোকে শিল্পের উপযোগী করে গড়ে তোলা প্রয়োজন। এই অর্থনৈতিক পরিকাঠামোর একটি অন্যতম দিক হলো পরিবহন ব্যবস্থা। এগুলি হলো স্থল পরিবহন, জলপথ পরিবহন, রেলপথ পরিবহন। বৈদেশিক বাণিজ্যের প্রসার, বাজারের আয়তন বৃদ্ধি করা ইত্যাদি ক্ষেত্রেও পরিবহনের অবদান ছিল অপরিসীম। পরিবহন ব্যবস্থায় উন্নতি ব্রিটেনের সমাজ জীবনে এক উন্নততর আধুনিকতা এনে দিয়েছিল। পরিবহনের স্বাচ্ছন্দ্যের ফলে গ্রাম থেকে শহরে মানুষ ভিড় করতে থাকে। তাই বলা যায় পরিবহন ব্যবস্থার উন্নতি শিল্প বিপ্লবকে ত্বরান্বিত করে, যা আধুনিক ইংল্যান্ডের জন্ম দিয়েছিল। এই প্রশ্নটি তোমরা ভালোভাবে দেখে নেবে। 4-এর দাগের 3-এর প্রশ্নটি হলো রাশিয়ার অর্থনীতি কীভাবে রুশ বিপ্লবের প্রেক্ষাপট তৈরি করেছিল। উত্তরটি হলো 1917 খ্রিস্টাব্দে রুশ বিপ্লব আধুনিক বিশ্বের ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। রুশ বিপ্লব ছিল জনগণের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের প্রকাশ। ঐতিহাসিক লিপসন বলেছেন যে রুশ বিপ্লবের কারণ রাশিয়ার ইতিহাসের মধ্যেই নিহিত রয়েছে। এই বিপ্লবের জন্য রাশিয়ার অর্থনৈতিক পটভূমি যথেষ্ট দায়ী ছিল। অর্থনৈতিক পটভূমি। 1917 খ্রিস্টাব্দে রুশ বিপ্লবের পূর্বে রাশিয়ার অর্থনৈতিক অবস্থা ছিল অত্যন্ত শোচনীয়। 1 নম্বর সামন্ততান্ত্রিক ব্যবস্থা, 2 নম্বর প্রযুক্তির অভাব, 3 নম্বর হলো বিদেশি মূলধন নির্ভর শিল্প, 4 নম্বর হলো মধ্যবিত্ত শ্রেণীর অভাব, 5 নম্বর হলো সমুদ্রপথের অভাব। এই পয়েন্টগুলি তোমরা ভালোভাবে দেখে নেবে। 5-এর দাগের 1-এর প্রশ্নটি হলো বিসমার্কের রক্ত ও লৌহনীতি জার্মানির ঐক্য ঘটিয়েছিল। মন্তব্যটি যুক্তিসহ আলোচনা করো। উত্তরটি হলো 1862 খ্রিস্টাব্দে অটো ভন বিসমার্ক নামে এক কূটনীতিজ্ঞ প্রাশিয়ার প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত হলে জার্মানির ঐক্য আন্দোলনে এক নতুন অধ্যায়ের সূচনা হয়। জার্মানির ঐক্য সাধন। বিসমার্কের কূটনীতি। জার্মানির ঐক্য সাধন বিষয়ে বিসমার্কের কূটনীতির দৃষ্টান্তগুলি উল্লেখযোগ্য। 1 নম্বর, তিনি কেন্দ্রীয় আইনসভায় অস্ট্রিয়ার মর্যাদা নষ্ট করে অস্ট্রিয়ার বিরুদ্ধে জার্মানির ক্ষুদ্র রাজ্যগুলিকে
সংগঠনে সচেষ্ট হন। 2 নম্বর, তিনি ফ্রাঙ্কো পার্সিয়া বাণিজ্য চুক্তি সম্পাদন করে ফ্রান্সের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করেন। 3 নম্বর, পোলদের বিদ্রোহ দমনে রাশিয়াকে সাহায্য করে বিসমার্ক রাশিয়ার আস্থা অর্জন করেন। রক্ত ও লৌহ নীতি। রক্ষণশীল রাজতন্ত্রের ঘোর সমর্থক বিসমার্ক মনে করতেন প্রাশিয়ার রাজতন্ত্রের অধীনেই জার্মানির ঐক্যবদ্ধ হবে। গণতান্ত্রিক পদ্ধতির উপর তাঁর আস্থা ছিল না। তিনি বলেন যে বক্তৃতা দিয়ে বা সংখ্যাগরিষ্ঠের প্রস্তাব পাশ করিয়ে দেশের সমস্যার সমাধান হবে না, এর জন্য গ্রহণ করতে হবে রক্ত ও লৌহ নীতি। রক্ত ও লৌহ নীতি হল সামরিক শক্তির উপর নির্ভরশীলতা। সামরিক শক্তির দ্বারাই জার্মানির ঐক্য লাভ সম্ভব, একথা তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন। শেষ পর্যন্ত সামরিক শক্তির সাহায্যে 3টি যুদ্ধের মাধ্যমে তিনি জার্মানিকে ঐক্যবদ্ধ করেন। 3টি যুদ্ধ হল ডেনমার্কের সঙ্গে যুদ্ধ, অস্ট্রো-প্রাশিয়ার যুদ্ধ এবং ফ্রাঙ্কো পার্সিয়ার যুদ্ধ। এই 3টি যুদ্ধের বিবরণ নিম্নে আলোচনা করা হলো, এটি তোমরা ভালোভাবে দেখে নেবে। পাঁচের দাগের 2-এর প্রশ্নটি হলো প্যারি কমিউন বিষয়ে একটি টিকা লেখো। শিল্প বিপ্লব কীভাবে উপনিবেশবাদের জন্ম দিয়েছিল? উত্তরটি হলো 1789 খ্রিস্টাব্দ থেকে ফ্রান্সে বারংবার বিপ্লব ও গণজাগরণ দেখা দেয়। এই জাগরণে ফ্রান্সের তৃতীয় সম্প্রদায়ের, বিশেষ করে প্যারিসের দরিদ্র শ্রমিক শ্রেণীর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। প্যারি কমিউন বিপ্লবের সময় প্যারিসের দরিদ্র শ্রমিকদের প্রতিনিধিদের নিয়ে 1871 খ্রিস্টাব্দে 18ই মার্চ প্যারি কমিউন গঠিত হয়। কয়েকটি পয়েন্টের মাধ্যমে প্যারি কমিউন বিষয়ে আলোচনা করা হয়েছে। এই পয়েন্টগুলি হলো: 1 নম্বর, উদ্দেশ্য। 2 নম্বর হলো জনসমর্থন। 3 নম্বর হলো জনতার অংশগ্রহণ। 4 নম্বর হলো এর কাজ। 5 নম্বর হলো সরকারের সঙ্গে বিরোধ। 6 নম্বর হলো এর অবসান। এই পয়েন্টগুলি তোমরা ভালোভাবে দেখে নেবে। 5-এর দাগের 2-এর যে পাঠ প্রশ্নটি ছিল সেটি হলো শিল্প বিপ্লব কীভাবে উপনিবেশবাদের জন্ম দিয়েছিল? উত্তরটি হলো আধুনিক যুগে ব্রিটেনে প্রথম শিল্প বিপ্লব হয়েছিল। তারপর সমগ্র ইউরোপে শিল্প বিপ্লব ঘটে। শিল্প বিপ্লব ইউরোপ তথা বিশ্বের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ঘটনা হলেও শিল্প বিপ্লবের ফলে উপনিবেশের জন্ম হয়েছিল। শিল্প বিপ্লব ও উপনিবেশের সৃষ্টি। শিল্প বিপ্লবের ফলে উপনিবেশের জন্মের কারণগুলি হলো: 1 নম্বর, উৎপাদন বৃদ্ধি। 2 নম্বর, বাড়তি পণ্য বিক্রির বাজার সৃষ্টি। 3 নম্বর, কাঁচামাল সংগ্রহের প্রয়োজনীয়তা বৃদ্ধি। 4 নম্বর হলো মূলধনের প্রাচুর্য। এই পয়েন্টগুলি তোমরা ভালোভাবে দেখে নেবে। পাঁচের দাগের 3-এর প্রশ্নটি হলো প্রথম বিশ্বযুদ্ধের প্রকৃতি বিশ্লেষণ করো। ভার্সাই সন্ধির মূল শর্তগুলি কী ছিল? উত্তরটি 5-এর দাগের 3-এর প্রশ্নটি হলো প্রথম বিশ্বযুদ্ধের প্রকৃতি বিশ্লেষণ করো। এর পাঠ প্রশ্নটি হলো ভার্সাই সন্ধির মূল শর্তগুলি কী ছিল? প্রথম বিশ্বযুদ্ধের প্রকৃতি পয়েন্ট আকারে দেওয়া আছে। প্রথম বিশ্বযুদ্ধের প্রকৃতি পয়েন্ট আকারে দেওয়া আছে, তোমরা এটি ভালোভাবে দেখে নেবে। যে পাঠ প্রশ্নটি ছিল ভার্সাই সন্ধির মূল শর্তগুলি লেখো, এর উত্তরটি হলো প্রথম বিশ্বযুদ্ধের পর বিজয়ী মিত্রশক্তি পরাজিত জার্মানির উপর ভার্সাই সন্ধি চাপিয়ে দেয়। এই ভার্সাই সন্ধির মূল শর্তগুলি হলো: 1 নম্বর হচ্ছে ভৌগোলিক শর্ত। 2 নম্বর হচ্ছে সামরিক শর্ত। 3 নম্বর হচ্ছে অর্থনৈতিক শর্ত। এই পয়েন্টগুলি তোমরা ভালোভাবে দেখে নেবে।